আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে সমসাময়িক বাংলাদেশের ব্যাপারে কিছু কথা নিয়ে আমি হাজির। আমি আনোয়ারি তাসলিমা, দেশের বাহিরে থাকি, আপনারা জানেন। বাংলাদেশে এই যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের উপরে যে দমন নিপীড়ন হয়েছিল এবং বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, যাকে আমরা বলতে পারি জেনোসাইড, তো সেটা আপনারা সবাই জানেন। এটা শুধু আপনারা না, সারা পৃথিবী এটা অবগত। এবং নেদারল্যান্ডে আমরাও এটা নিয়ে সোচ্চার ছিলাম। আমরা এটা নিয়ে মানববন্ধন করেছি, আন্দোলন করেছি, বাংলাদেশের ছাত্রদের উপর যেন নির্যাতন নিপীড়ন ছাত্র জনতার উপর যেন বন্ধ হয় এবং শেখ হাসিনা যেন, মানে আমরা স্লোগান করেছি স্টেপ ডাউন হাসিনা। তো যাই হোক, স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচার যে নাটকীয়ভাবে বিদায় নিয়েছে সেটা খুবই লজ্জাজনক ছিল এবং খুবই দুঃখজনক ছিল। এত একটা মানে সে স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল গত 16 বছরে বাংলাদেশে, যা ইতিহাসে বিরল। বাংলাদেশে তো বিগত মানে যুদ্ধের আগে হোক যুদ্ধের পরে হোক এই ধরনের ইতিহাস নাই। এই স্বৈরাচারী বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে ইতিহাস বিরল। এবং সে যেভাবে গিয়েছে, খুব লজ্জাজনকভাবে গিয়েছে। নিজের দলীয় নেতাকর্মী যারা আম্মা আম্মা, যারা আই এম শেখ হাসিনাস ম্যান, যারা আমার মা শেখ হাসিনা আমার মা, বা মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এগুলো বলে যারা 3 বেলার জায়গায় 6 বেলা, 6 বেলার জায়গায় 13 বেলা শুধু পানি গিলতেন, মানে তসবির মতো তসবি টিপে টিপে পানিতে ফু দিয়ে দিয়ে পানি গিলতেন, তাদেরকে পর্যন্ত একটু বলে যাওয়ার সময় প্রয়োজন মনে করেন এবং তাদেরকে না বলে এভাবে পালিয়ে চলে গেছে। তো সেই নেতা কর্মীরা মানে দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়েছে যে কি হলো, কি করলো। তারাও মানে কোনো দিক দিশা পাচ্ছিল না এমত অবস্থায়। যাই হোক, আমি আসলে বলতে নিলে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি সংক্ষেপে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে যে স্বৈরাচার বিদায় হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়া অর্থ এই না যে আমরা আসলেই স্বাধীন হয়ে গিয়েছি। এই যে স্বৈরাচার থেকে দেশটাকে মুক্ত করে দেশের একটা প্রাথমিক বিজয় হয়েছে। এখন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আরেকটা বিজয় হয়েছে। এবং বাংলাদেশের যে প্রধান বিচারপতি সহ আরো মানে আরো 5 জন বিচারপতি পদত্যাগ করেছে, এটার কারণে আরেকটা বিজয় হয়েছে। এদিকে শুনতেছি বাংলাদেশের গভর্নর পদত্যাগ করেছে। করবেই না কেন? বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তো জয় বাংলা করে ফেলছে। সে তো এসব টাকা পয়সার কোনো হিসাব দিতে পারবে না। আর এরা হচ্ছে গান্ডুলিগের সহোদর। এরা গান্ডুলিগ, যখন গান্ডুলিগ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তখন এরা চিন্তা করছে আমাদেরকে তো জবাবদিহিতার আওতায় আসতে হতে পারে। সে কারণে এই গান্ডুলিগদের এই যে গাপটি মেরে বসে থাকা সহোদররা এখন নিজেরাই পদত্যাগ করে চলে যাচ্ছে। তো যাই হোক, সারা বাংলাদেশে সে চলে যাওয়ার পর থেকে তার ছেলে আমেরিকা থেকে ওই মানে একটা স্বৈর শাসকের সন্তান, সেও একটা স্বৈরাচার, কারণ সে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আইসিটি উপদেষ্টা হিসাবে। সে বাংলাদেশে আইসিটি মন্ত্রণালয়কে উপদেষ্টা হিসাবে সে কোটি মানে সে কি বিজ্ঞানী উপদেষ্টা, কি বিজ্ঞানী, জীবনে কোনোদিন কোনো কিছু আবিষ্কার নাই তার, সে নাকি বিজ্ঞানী। অথচ তার বাবা একজন বিজ্ঞানী ছিলেন, খুব নামিকামি একজন বিজ্ঞানী ছিলেন, কিন্তু বাবার পরিচয়ও দিতে রাজি না তারা। তার জীবনে কোনো আবিষ্কার নাই, কিন্তু সে বিজ্ঞানী। তো যাই হোক, সে আমেরিকায় বসে বসে হুঙ্কার দেয়। প্রথমে বলেছিল তার মা বাংলাদেশে আর ফিরবেন না, বয়স হয়েছেন, উনি আর রাজনীতিতেই ফিরবে না। তারপরে আবার বলল কিছুক্ষণ, মানে একদিন পর পরে তার কথা চেঞ্জ হয়। তারপরে আবার বলল যে তারা তার তারা রাজনীতি করবে। প্রথমে বলল তার মা রাজনীতি করবে না, তারা রাজনীতিতে আর ফিরবে না। আচ্ছা, ভালো কথা, ওরা রাজনীতিতে না ফিরুক, এটাই বাংলাদেশের জনগণ চায়। দ্বিতীয় আবার বলল যে
তার মা রাজনীতিতে ফিরে আসবে, তারাও রাজনীতিতে ফিরে আসবে, তারা বাংলাদেশে আসবে এবং তার দলীয় নেতা কর্মীদেরকে সক্রিয় থাকার জন্য বলছে। কেউ কিছু করলে তাদেরকে সেটা ফিরায় দেওয়ার জন্য, মানে দলীয় নেতা কর্মীদেরকে এইভাবে উস্কানি দিয়ে, মানে দা, খন্তা, কুড়াল, চাপাতি, পিস্তল এগুলো নিয়ে যেন বের হয়, এগুলো হচ্ছে কথার ইঙ্গিত। তো যাই হোক, এই কথা আবার বললো। আবার আর পরের দিন আবার বলল যে আমরা আমরা বিএনপির সাথে আপোষ করে ফেলতে চাই। বিএনপির সাথে কি আপোষ করবে? বাংলাদেশের জনগণই তো তাদের সাথে আপোষ করবে না, তারা বিএনপির সাথে আপোষ করবে। বিএনপি কি একটা বাংলাদেশ? বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে আপোষের কোনো বিষয় নেই, যাদেরকে প্রতিনিয়ত খুন করছে, গুম করছে। শুধু কি বিএনপির লোক খুন গুম করছে? খুন করছে, গুম করছে, তারপরে হচ্ছে মামলা হামলা দিয়েছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের ভাগ্য লুট করেছে। এই যে জিনিসগুলো করেছে, সেই জিনিসগুলোকে, সেগুলোর জন্য কোনো বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো মানে ইয়ে তো করার দরকার নেই, আপোষ করার দরকার নেই। দরকার হচ্ছে বিএনপির সাথে আপোষ করা, মানে লোভ। লোভ হচ্ছে ওই যে গণভবনের দখল, গণভবন দখল করে বসতে হবে। আচ্ছা, তারপরে আবার বলল এখনো তার মা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আইন মোতাবেক এখনো সে প্রধানমন্ত্রী, এখনো সে প্রধানমন্ত্রী থেকে অব্যাহতি পায় নাই বা অব্যাহতি নেয় নাই। মানে এগুলো বলে বলে বাংলাদেশে যে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, নৌকা লীগ, সরি বীজ লীগ, সাগর লীগ, পুকুর লীগ, রিক্সা লীগ, বাস লীগ, শ্রমিক লীগ, এই যে লীগ, শত শত লীগ, এই লীগদেরকে উস্কানি দিয়ে আসলে বাংলাদেশে একটা সহিংস পরিবেশ তৈরি করার জন্য এই যে লীগরা, এই যে বাংলাদেশে যে যত ডাকাতি হচ্ছে, বিভিন্ন এই যে ডাকাতের উৎপাত, এদেরকে যখন ধরে, এরা ধরা পড়লে তখন বলে অমুক আওয়ামী লীগের নেতা অস্ত্রসহ টাকা দিয়ে ওদেরকে হায়ার করেছে, অমুক আওয়ামী লীগের কমিশনার তাদেরকে টাকা দিয়ে পাঠিয়েছে ডাকাতি করার জন্য। এভাবে সারা বাংলাদেশটা বিশৃঙ্খল করে রেখেছে। আমি গতকালকে শেখ হাসিনার যখন বিদায় নেয়, পদত্যাগ করে বিদায় নেয়, সেই মুহূর্তের একটা ভয়েস, সেই মুহূর্তে কি কি ঘটেছিল, দুইজন মানুষের কথোপকথনের একটা ভয়েস পেয়েছি। ভয়েসটা ছিল এরকম যে তিন বাহিনীর প্রধান যখন শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছিল যে আপনি পদত্যাগ করেন, আপনি বিদায় নেন, আর সম্ভব না, আমরা আপনাকে আর বাঁচাতে পারবো না, তখন সে মানে তার তো মুখ প্রচন্ড খারাপ, তার হাত চলে, তার পা চলে, তার সবই চলে, সে মানুষকে লাথি মারে, এরকমও ইতিহাস আছে, তার সে চর থাপ্পড় দেয়, গায়ে হাত তোলে, এগুলো আছে, গালমন্দ করে। তখন সে কোনোভাবে, কারণ সে তো সাইকোপ্যাথ, শুধু সে না, তার ছেলেও সাইকোপ্যাথ, সেও সাইকোপ্যাথ, তখন সে ক্ষমতা ছাড়বে না। ক্ষমতা না ছাড়ার পরিপ্রেক্ষিতে যখন তাকে বুঝাতে কোনোভাবেই সে বুঝ মানে না, সে যত রক্তের বন্যা বয়ে যাক, রক্তের বন্যা হোক, সে রক্তের বন্যার উপরেই ক্ষমতা চায়, চেয়ার চায়, পাওয়ার চায়, গণভবন চায়। তো সেইখানে যখন তাকে বুঝে ব্যর্থ হয়েছে আর্মির প্রধান, তারপরে তিন বাহিনী প্রধানের মধ্যে আর্মি প্রধানের নেতৃত্বে যখন ব্যর্থ হয়েছে, তখন আর্মি প্রধান তার বোন শেখ রেহানাকে ডেকে নিয়ে আলাদা করে তাকে বুঝাইছে, বোঝানোর পরে সেও ব্যর্থ, সেও ব্যর্থ হয়েছে। তারপরে তার ছেলে ইয়েকে সজীবকে ফোন দিয়েছে, সজীব ওয়াজেদকে ফোন দিয়েছে আমেরিকাতে আর্মি প্রধান, ফোন দিয়ে বুঝিয়েছে তোমার আম্মাকে বুঝাও, দেশের পরিস্থিতি ভালো নয়, এই অবস্থা আমি কিছু করতে পারবো না। তখন সজীব ওয়াজেদ তাকে বললে কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, তোকে আমি তোকে আমার মাই কিন্তু এই জায়গায় নিয়ে আসছে, আজকে তুই আমাদের সাথে বেইমানি করেছিস, তোর বউ বাচ্চা তো থাকবে বাংলাদেশে, ঠিক না? তোর তোর বউ বাচ্চা তো আছে। এভাবে হুমকি ধামকি দিয়ে গালমন্দ করেছে, অশ্লীল ভাষা সজীব ওয়াজেদ। অশ্লীল ভাষায় গালমন্দ করার পরে তখন আর্মি প্রধান বলছে, মুখ মানে যত কথাই বলেন উত্তেজিত হয়েন না, এখন উত্তেজিত হওয়ার সময় না, ওনার সময় নাই, এমন পরিস্থিতিতে ওরা যে আসতেছে, তারা আমাকেও মেরে ফেলবে, আপনার মাকেও মেরে ফেলবে, তাই এখনই ওনাকে স্টেপ ডাউন করতে হবে। তারপরে এই কথা বলার পরে তারপরে সে বলতেছে ঠিক আছে, যা ভালো মনে করেন করেন। তারপরে স্বৈরাচার পদত্যাগপত্র দাখিল করে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় তার এসএসএফ দেরকে নিয়ে গেছে। আবার আমি মাঝখানে একটা কথা
বলতেই ভুলে গিয়েছি। যখন আর্মির প্রধান তাকে বোঝানোর চেষ্টা করছিল 3 বাহিনীর মধ্যে আর্মির প্রধানের নেতৃত্বে, তখন সে কোনোভাবেই বুঝবে না। সে ওখানেই তার এসএসদেরকে বলতেছে গান পয়েন্ট, মানে ভয়েস রেকর্ডগুলোতে যা শুনেছে গান পয়েন্ট, মানে তার এসএসরা যেন গান রেডি করে রাখে, আর্মি পুলিশ 3 বাহিনী প্রধানের জন্য যেন গান রেডি করে রাখে। তো তার এসএসএফরা বলছে, এসএসএফদেরকে যখন বলছে গান পয়েন্ট, তারা গান লোড বন্দুককে তারা লোড করে তারা ওটাকে মানে 3 বাহিনীর দিকে তারা তাক করে আছে। শেখ হাসিনার কথা ছিল আমার বিপক্ষে যারা যাবে তাদেরকে ফেলে দিবে, এরকম ছিল। তো তার এসএসএফরা ওইভাবেই রেডি ছিল। তো যাই হোক, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাংলাদেশ উদ্ধার পেল। কিন্তু শেখ হাসিনাকে যদি আটকিয়ে রাখা যেত, শেখ হাসিনাকে যদি বন্দি করা যেত, সবচেয়ে বেশি উপকৃত হতো বাংলাদেশিরা। কারণ হচ্ছে এখন সে দিল্লিতে আছে, সে দিল্লিতে থেকে ওখান থেকে বসে বসে সে গুটি চালতেছে, রাজনীতি চালতেছে। এবং বাংলাদেশে তো 16 বছরে সে তার রাজত্ব কায়েম করতে গিয়ে মানে তার এই স্বৈরাচারী রাজত্ব কায়েম করতে গিয়ে সারা বাংলাদেশের মন্ত্রণালয়, বিচার ব্যবস্থা, মানে আদালত, তারপরে পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, ডিজিএফ সব তো তার কন্ট্রোলে। প্রতিটা জায়গায় 16 বছরে সে তার লোকদেরকে একদম পিয়ন থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত তার লোকজনরা মানে বসে আছে। সেই জন্য প্রতিটা সেক্টরে সংস্কার না করলে এদের হাত থেকে বাঁচা খুবই মুশকিল, খুবই মুশকিল এদের হাত থেকে বাঁচা। কারণ প্রত্যেকটা জায়গায় এই স্বৈরাচার শেখ হাসিনা লেসপেন্সাররা মানে বসে আছে। কত জায়গায় সংস্কার করা যাবে, একে পদত্যাগ করাবে, ওকে পদত্যাগ করাবে, ওকে পদত্যাগ করাবে। এই যে দেখুন পুলিশরা রাস্তায় নেমে আসছে। আরে ভাই, তোদের এই যে 16 বছর তোরা কেন আন্দোলনে মেতে মেতে উঠোস নাই? যে তোরা কারো প্রোটোকল দিবি না, কোনো রাজনৈতিক ব্যক্তির প্রোটোকল দিবি না, কোনো রাজনৈতিক নেতার কথা শুনবি না, তোরা শুধু তোদের নিজেদের অফিসার ছাড়া কারো কথা শুনবি না। তো তাহলে 16 বছরে এতগুলা গুম হইতো না, খুন হইতো না, এত মানুষ জেল হাজত খাটতো না। 16 বছর পরে এসে এখন তোরা এখন আসলে তোরা 16 বছরে যে অন্যায় অত্যাচার অবিচার করছস, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছস, এখন তোরা তো বুঝছ যে তোদের আম্মা চলে গেছে, এখন মানে এখন তোদের পিঠের চামড়া থাকবে না, তোদের পরিবারের চামড়া থাকবে না। এই জন্য তোরা এসে এখন আস্তে করে বলতেছস আমাদের 11 দফা দাবি বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা কাজে জয়েন করব। সব পুলিশ না, পুলিশদের মাঝে ভালো একটা গ্রুপ আছে, খারাপ একটা গ্রুপ আছে। তো যারা হচ্ছে তেল চাটে মানে এ পর্যন্ত আসছে, যারা তেল চাটতে চাটতে সেটা ডিআইজি আছে, এডিশনাল ডিআইজি আছে, এসপি আছে, এডিশনাল এসপি আছে, এএসপি আছে, এবং একদম সৈনিক থেকে সাব ইন্সপেক্টর, ওসি সব আছে, এবং সর্বোচ্চ আইজি কমিশনার সবই আছে। তো যাই হোক, তারা এগুলো হচ্ছে সমস্ত এই শেখ হাসিনা লেসপেন্সার বাহিনী। তো এখন শেখ হাসিনা বসে বসে, শেখ হাসিনাকে যদি জেল হাজতে আটকিয়ে রাখা যেত, তাকে আটকিয়ে রাখা গেলে এই লেসপেন্সারের কাজগুলো করতে পারতো না। এখন শেখ হাসিনা যেহেতু ফ্রিডম, সে দেশের বাইরে, বাট সে ফ্রিডম, সে কারণে সে ওখানে বসে বসে তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, উত্তক্ত করতেছে পরিবেশ, এবং একটু পর পরই পরিবেশ উত্তক্ত হয়, এবং ডাকাতি বেড়ে গেছে বাড়িতে বাড়িতে। এগুলো সব আওয়ামী লীগের লেসপেন্সার, আওয়ামী লীগ টাকা দিয়ে এই যে ডাকাতগুলোকে তৈরি করছে। শেখ হাসিনা যাওয়ার সময় আর্মিদেরকে ওই এক ভয়েস রেকর্ডে আরো কিছু কথা শুনেছি। শেখ হাসিনা আর্মি 3 বাহিনী প্রধানকে বলেছে, ঠিক আছে আমি যাচ্ছি, তবে বিএনপি জামাত শিবির সবাইকে ছেড়ে দেন, মানে জেল থেকে সবাইকে ছেড়ে দিলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তখন সে বাহা দিবে, আন্তর্জাতিকভাবে একটা মানে নিন্দনীয় হবে বাংলাদেশ। তারপরে আরেকটা কথা বলছে যে আমি যাওয়ার পরে 1 মাসের মধ্যে বাংলাদেশকে 1975 সাল করে দিবেন। মানে 1975 সালে দুর্ভিক্ষ ছিল, মানুষ খাবার পায় নাই, দাবার পায় নাই, তারপরে হচ্ছে মানুষের ইজ্জত হনন করছে, এই করছে, নানান ক্রাইম বেড়ে গেছে, এবং দেশে অভাব অনটন লেগে গিয়েছে। এটা তো তার বাবাই করেছে, যুদ্ধের পর তার বাবা করেছে। তো সে একই পলিসি সে বলছে যে আমি যাওয়ার পরে 1 মাসের মধ্যে বাংলাদেশটা পাকিস্তান 1975 সাল করে দিবেন। তো এখন সে তার লেসপেন্সার বাহিনীদেরকে দিয়ে এটা চেষ্টা করাচ্ছে, গুম ডাকাতি, মারামারি, কাটাকাটি, ধর্মীয় বিষয়গুলা নিয়ে মানুষকে মানে ইয়ে করা,
মানুষকে খোঁচাখুচি করা, যে এই যে বলতেছে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে, এগুলো বলে আসলে কিছুই না। এই সংখ্যালঘু, আমি সব সংখ্যালঘুদের কথা বলবো না, সংখ্যালঘুরা আমাদেরই ভাই, আমাদেরই জন্মভূমিতে আমরা একসাথে ভাইয়ে ভাইয়ে বড় হয়েছি, একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে আমরা সমাজে চলাফেরা করেছি। কিন্তু একটা গ্রুপ আছে এদের ভিতরেই, যে এরা একটা গ্রুপ তৈরি করে এরা মুসলিম মেয়েদেরকে দেখে দেখে তারাই লেখে, আজকে 2টা মুসলিম মেয়েকে পেটে বাচ্চা দিয়ে আসছি, আজকে 2টা মেয়ের বাচ্চা খালাস করে আসছি, তোরা সবাই মুসলিম মেয়েদেরকে দেখে দেখে এদের পেটে হিন্দু হিন্দু বাচ্চা দে। এই ধরনের ওদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে তারা এই ধরনের চ্যাটিং গুলো করে। আর বাবা, এগুলো আমার কাছে আসি স্ক্রিনশট। ওই গ্রুপে একটা, ওই গ্রুপে কয়েক লাখ হিন্দু ওই গ্রুপটা, মানে ওই গ্রুপটাতে মানে জয়েন আছে, এবং তারা তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম মেয়েদেরকে ধরে ধরে টাকা দিবে, কিছু টাকা দিয়ে দিয়ে তাদেরকে ভালোবাসার সম্পর্ক করবে, করে তাদের পেটে বাচ্চা দিবে, হিন্দু বাচ্চা দিবে। এটা হচ্ছে তাদের প্ল্যান, এবং এরা করেছে অলরেডি। তো তাহলে হিন্দুরা যে বলে তাদের উপর অত্যাচার নিপীড়ন চলে, বাংলাদেশে হিন্দুরা যেভাবে চলে পৃথিবীর কোথাও হিন্দুরা এইভাবে চলতে পারে না। তো যা কারণ তারাই বরং মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে। তো যাই হোক, এখন ছাত্রলীগ, এই যুবলীগ, এই লীগ, সেই লীগ, বিভিন্ন লীগেরা পুরো বাংলাদেশটা একটা ক্রাইম জোন করে ফেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। 1975 সালে তারা, তাদের আম্মা লীগ যে বলেছে, আম্মা লীগের নেত্রী যে বলেছে যে দেশটা 1975 সাল দেখতে চায়, সেই 1975 সাল করে ফেলেছে এই লীগ বাহিনীরা। এখন ভাড়া করা গুন্ডা দেয়া, কারণ নিজেরা যে 16 বছর মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে, এই কারণে এখন তো চাইলে নির্যাতন নিপীড়ন চালাতে পারবে না, নিজেরা একটু সেফ সাইডে থেকে এই গুন্ডা ভাড়া করে করে গুন্ডাদেরকে টাকা দিয়ে দিয়ে এই কাজগুলো করতেছে। ওরা ধরা পড়লে ওদের নাম বলতেছে, তার মানে ওরাই করতেছে, কারণ ওদের আম্মা আবার বলতেছে যে 1975 সাল যেন করে ফেলে দেশটা। তো ওরা ওগুলো উস্কানি দিচ্ছে। ওদের আম্মা আবার ফোনও শুনলাম, ওদের আম্মা ফোনে বলতেছে যে না, কি যেন আওয়ামী লীগ মরে যায়নি, বঙ্গবন্ধুর পরিবার মরে যায়নি, তারা এখনো জীবিত এবং নেতা কর্মীদের সাথে আছে। নেতা কর্মীদেরকে কেউ কিছু বললে সেটা যেন তারা শক্ত হাতে রুখে দেয়, শক্তভাবে রুখে দেয়। তার মানে কি, নেতা কর্মীদেরকে সে ইনফ্লুয়েন্স করতেছে যে হানাহানি, তারপরে সংঘাত তৈরি করার জন্য, এই যে চুরি ডাকাতি মারামারি এগুলো করার জন্য। আজকে দেখলেন গোপালগঞ্জে আর্মিদের সাথে কি ঘটনা ঘটলো, আপনারা দেখতেই পেয়েছেন সেখানে। তো এইভাবে সারা বাংলাদেশকে তারা একটা ত্রাস হিসাবে তৈরি করতে চাচ্ছে, এবং সারা বাংলাদেশে তারা যেন দুর্ভিক্ষ যেন লাগে, তাদের এই প্ল্যান, এই স্বপ্ন নিয়ে তারা এখন আগাচ্ছে। তো যাই হোক, আজকে আবার জানেন এই যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা করার চেষ্টা করছিল প্রধান বিচারপতির নেতৃত্বে। তো এটা খুব অল্পতেই ধরা পড়ে গিয়েছে, এদেরকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশে কেউ বাঁচবে না। যারা রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা করবেন, রাষ্ট্রের জনগণের ভাগ্য নিয়ে খেলবেন, রাষ্ট্রের জনগণের জীবন নিয়ে খেলবেন, তাদের কারোই রেহাই নাই। তারা সবাই এই বাংলাদেশেই থাকতে হবে, এবং বাংলাদেশে তাদের বিচার হবে। অলরেডি বিচারের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, সবাই বিচার আওতায় আসবেন। এইদিকে দেখলাম নাহিদ বলল, মেইন সমন্বয়ক নাহিদ, যে এখন টেলিযোগাযোগের দায়িত্বে পড়েছে উপদেষ্টা হিসেবে। সে নাহিদ বলল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে তাকে দেশে আনার জন্য তারা কাজ করতে কাজে গিয়ে কাজ হাতে নিয়েছে। তো শেখ হাসিনাকে দেশে এনে, ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে তাকে জেল হাজতে রেখে দেওয়া উচিত আজীবনভর। সে যেমন বাংলাদেশের পুরা জেলখানাগুলো নিরীহ মানুষকে ধরে রেখে পুরা জেলখানা ভর্তি করে রেখেছিল, তাকে এরকম জেল জীবনটা দিয়ে বুঝাক যে জেল জীবন কি আরামের, কি কষ্টের। তো যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ছাত্রলীগেরাই কিন্তু, ছাত্রলীগ বলে কথা না, লীগরাই পুরো বাংলাদেশটাকে একটা ত্রাসখানা করে ফেলছে। চুরি ডাকাতি খুন গুম, যত কিছু, যত মারামারি, যত ফাইটিং, সব কিন্তু ছাত্রলীগরাই তৈরি করেছে। এই যে ওরা যেদিন 5 তারিখে মানে আমাদের ছাত্ররা যেদিন লং মার্চ ডেকেছিল, সারা বাংলাদেশের লোক যেন ঢাকামুখী হয়, তার আগের দিন 4 তারিখে রাতে এই যে ছাত্রলীগ পুরা ফেসবুক ছড়িয়ে রেখেছে 7 মিনিটে খালাস করে ফেলবে
5 মিনিটে পুরো সাফা করে ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে, 7 মিনিটে সব এক মানে একদম পুরা ঢাকা শহর ক্লিন করে ফেলবে। মানে এরকম শুধু চাপা, এরা চাপার উপরে শুধু ব্যস্ত থাকে। তো আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন, সেটা বাংলার জনগণ দেখেছে। তো যাই হোক, আমি আসলে অনেক কিছু বলতে চাই। এই যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো এখন হচ্ছে ক্লিন করতে হবে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো, পুলিশ ডিপার্টমেন্টগুলো ক্লিন করতে হবে, কারণ নিচের পদেরগুলোকে কন্ট্রোল করা যাবে, কিন্তু উপরে যেগুলো হাই অফিসিয়াল, এডিশনাল ডিআইজি, ডিআইজি, এরকম বিসিএস যেগুলো, এগুলো সবগুলোকে ক্লিন করে ফেলতে হবে। শুধু আইজি চেঞ্জ করলে হবে না, ওদেরকেও চেঞ্জ করতে হবে। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে তাকে অনুরোধ যেন এগুলো সব ক্লিন করে ফেলা হয়। তাছাড়া কিন্তু যে উদ্দেশ্য নিয়ে দেশটা দ্বিতীয়বার নতুন করে স্বাধীন করা হয়েছে, এই উদ্দেশ্য সফল হবে না। তারা আমাদের উদ্দেশ্যটা গুড়ে বালি করে দিবে। সেই কারণেই বলতেছি যে বিচার বিভাগ থেকে শুরু করে, আদালত থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন বাহিনী, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি, তারপরে ডিজিএফআই, যত ধরনের আর্মি যত কিছু আছে সব কিছুকে ছেঁকে ফেলতে হবে। এই যে বাংলাদেশের ২৬ লক্ষ শিক্ষিত বেকার, এই শিক্ষিত বেকারগুলোকে, এইগুলো বৈষম্যের শিকার হয়ে গত ১৬ বছরে এরা চাকরি পায়নি, অথচ ওদের বয়স পার হয়ে গেছে। এখন এদের বয়সটা কনসিডার করে পুলিশের জায়গায় এদেরকে নিয়োগ দেওয়া উচিত। যেহেতু পুলিশরা চাকরি করতে চাচ্ছে না, পুলিশদের জায়গায় ওদেরকে নিয়োগ দেওয়া উচিত। যাই হোক, সার্বিক বিষয় নিয়ে আমি আমার আবার দ্বিতীয় পর্ব তৈরি করব, আপনারা সাথে থাকবেন। আমার আজকের পর্ব সম্পর্কে মন্তব্য করে জানাবেন এবং চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার জন্য, শেয়ার করার জন্য, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনাদের সবার প্রতি রইল সালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।